5 to 10 বেসিক সায়েন্স ক্লাসে স্বাগতম। আজ আমরা উপস্থিত হয়েছি অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায়ের প্রথম পাঠ নিয়ে। একটু লক্ষ্য করো নিচের ছবিগুলো। এখানে মানুষ, বাঘ, ঝিনুক, তারা মাছ এগুলো দেখতে পাচ্ছ। যদি লক্ষ্য করে দেখো, প্রত্যেকটা প্রাণী বা জীবী পরস্পর থেকে সম্পূর্ণ ভিন্ন টাইপের। এই উপরের যে প্রাণীগুলো, এদের মধ্যে কি কোনো মিল বা অমিল লক্ষ্য করেছ? হ্যাঁ, আমরা যদি একটু পিছনে যাই তাহলে দেখতে পাই মানুষ, বাঘ এদের মধ্যে একটা মিল আছে, এদের মেরুদণ্ড আছে, এরা দুগ্ধ পানকারী। কিন্তু আবার গরমিলও আছে। মানুষ তৃণভোজী, মাংসাশী উভয়ই হয়, বাঘ শুধুমাত্র মাংসাশী প্রাণী হয়। ঝিনুক এবং তারা মাছ মানুষ এবং বাঘ থেকে সম্পূর্ণ ভিন্ন। সুতরাং এদের মধ্যে কিছু কিছু যেমন মিল আছে, কিছু কিছু অমিল আছে। এই মিল অমিলের ভিত্তির উপর নির্ভর করেই আজকের পাঠ, এবং সেটা হচ্ছে শ্রেণীবিন্যাস। প্রাণী জগতের শ্রেণীবিন্যাস কাকে বলে? আসো আমরা সংজ্ঞাটা দেখি। সংজ্ঞাটি আমরা এইভাবে দিতে পারি, ভিন্ন ভাষায় তোমরা লিখতে পারো, জীবজগতের বিভিন্ন প্রাণীর বৈশিষ্ট্যের সাদৃশ্য বা বৈসাদৃশ্যের ভিত্তিতে বিভিন্ন স্তর বা ধাপে ধাপে বিন্যস্ত করা বা সাজানোর যে পদ্ধতি, এটাকে বলা হয় শ্রেণীবিন্যাস। শ্রেণীবিন্যাস এটা কি কি বৈশিষ্ট্যের ভিত্তিতে করা হয় একটু লক্ষ্য করো। প্রাণীজগতের শ্রেণীবিন্যাসের বৈশিষ্ট্যগুলো হলো, এটি প্রাণীদের গঠনগত, শারীরবৃত্তীয় এবং আচরণগত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে করা হয়। গঠনগত বলতে একটা প্রাণীর গঠনটা কেমন, যেমন মানুষ, গরু, ছাগল, হাঁস এদের গঠনটা ভিন্ন ভিন্ন রকম। শারীরবৃত্তীয় মানে তার শরীরের বিভিন্ন যে কার্যক্রম, পরিপাক, শ্বসন ইত্যাদি যে কার্যক্রম আছে। আবার আচরণগত, মানুষের আচরণ, বাঘের আচরণ, ঝিনুকের আচরণ একরকম নয়। এই সকল এই সকল বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে এদের শ্রেণীবিন্যাস করা হয়। শ্রেণীবিন্যাসকে অবশ্যই ধাপে ধাপে করা হয়। প্রথমে রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, পরিবার, গণ, প্রজাতি এই সকল কতগুলো ধাপ আছে, এই ধাপগুলোর উপর ভিত্তি করে করা হয়। একই দলে থাকা বা একই রাজ্যে, একই পর্বে, একই শ্রেণীতে বা একই বর্গ, পরিবার, গণ, প্রজাতি, অর্থাৎ যে ধাপই থাকুক না কেন, একই ধাপে, একই শ্রেণীতে, একই পর্বে যে প্রাণীগুলো থাকবে তাদের বৈশিষ্ট্যের একটা সাদৃশ্য অবশ্যই থাকবে। ভিন্ন ভিন্ন দলে রাখা অর্থাৎ ভিন্ন ভিন্ন পর্ব যদি হয় তাহলে যেমন বৈসাদৃশ্য থাকবে, ভিন্ন ভিন্ন শ্রেণী হলেও তাদের মধ্যে বৈসাদৃশ্য থাকবে, ভিন্ন ভিন্ন বর্গ হলেও তাদের মধ্যে বৈসাদৃশ্য থাকবে, এবং সেগুলো অবশ্যই স্পষ্ট। শ্রেণীবিন্যাসের ফলে নামকরণ সহজ এবং নির্ভুল হয়, অর্থাৎ এদের নামকরণটা সহজ হয় এবং নির্ভুলভাবে করা যায়। এদের অর্থাৎ প্রাণীদের বিবর্তনীয় সম্পর্ক বোঝা যায়, অর্থাৎ কিভাবে প্রাণীদের বিবর্তন হয় এবং এই বিবর্তনের মধ্যে এক প্রাণীর সাথে আরেক প্রাণীর কি সম্পর্ক সেটা বোঝা যায়। নতুন আবিষ্কৃত প্রাণীকে সঠিক স্থানে বসানো সহজ হয়, অর্থাৎ কোনো একটা প্রাণী যদি নতুন আবিষ্কৃত হয়, অর্থাৎ যা আগে বিজ্ঞানীরা খুঁজে পায়নি বা দেখতে পায়নি, এরকম কোনো আবিষ্কৃত প্রাণী যদি থাকে তবে তাকে সঠিক স্থানে বসানো সহজ হয়। আর আমরা এই যে শ্রেণীবিন্যাস সম্পর্কে যত অধ্যয়ন করব, সেই অধ্যয়ন এবং প্রাণীদেরকে সংরক্ষণ করার জন্য যে কার্যক্রম, সেই কার্যক্রমে সহায়তা করে। এ হচ্ছে প্রাণীজগতের শ্রেণীবিন্যাসের বৈশিষ্ট্য। আর শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে সমস্ত প্রাণীকে অ্যানিমেলিয়া জগতের অন্তর্ভুক্ত হিসেবে বিবেচনা করা হয়। অ্যানিমেলিয়া জগতের প্রাণীদেরকে সর্বমোট 33টি পর্বে ভাগ করা হয়েছে। এর মধ্যে প্রজাতির সাংখ্যাধিক্যের ভিত্তিতে 9টি পর্বকে মেজর পর্ব ধরা হয়। এই 9টি পর্বের মধ্যে 8টি পর্ব আবার অমেরুদণ্ডী এবং একটি পর্ব মাত্র, অর্থাৎ শেষের যে পর্বটা সেটাকে
মেরুদণ্ডী পর্ব হিসেবে ধরা হয়। আর বাকি পর্বগুলো অর্থাৎ 33টার মধ্যে 9টি যদি মেজর পর্ব হয়, বাকি থাকে 24টি পর্ব। সেই 24টি পর্বকে নন মেজর পর্ব বলা হয়ে থাকে। তো অ্যানিমেলিয়া জগতের পর্বগুলো কি কি? যে প্রধান যে 9টি পর্ব আছে সেগুলো হচ্ছে পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস, নেমাটোডা, অ্যানেলিডা, আর্থ্রোপোডা, মলাস্কা, অ্যাকুয়ারিয়াম আর্মাটা এবং কর্ডাটা। এ হচ্ছে প্রাণীজগতের 9টি পর্ব। এর মধ্যে সর্বশেষ যে পর্ব কর্ডাটা, এই কর্ডাটা পর্বকে আবার 3টি উপপর্বে ভাগ করা হয়েছে। এদের সাদৃশ্য এবং বৈসাদৃশ্যের ভিত্তিতে কর্ডাটা পর্বের যে প্রাণীগুলো আছে অর্থাৎ মেরুদণ্ডী যে প্রাণীগুলো আছে, এই মেরুদণ্ডী প্রাণীদেরকে 3টি ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ইউরোকর্ডাটা, আরেকটা হচ্ছে সেফালোকর্ডাটা এবং ভার্টিব্রাটা। এই হচ্ছে প্রাণী জগতের শ্রেণীবিন্যাস, শ্রেণীবিন্যাসের কারণ বা বৈশিষ্ট্য এবং পর্বগুলো শ্রেণীবিভাগ বা প্রকারভেদ। আশা করি বুঝতে পেরেছ। আজকের পাঠ এখানেই। পরবর্তী পাঠে তোমাদের আমন্ত্রণ রইল। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।